আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। বিশ্বের যে প্রান্তে মুসলিম যারা আছেন তারা পালন করছেন মাহে রমজান। মাহে রমজানের একটি ইম্পর্টেন্ট শিক্ষা কি? সংযম, সংযম, আত্মনিয়ন্ত্রণ, আত্মসংযম। সব কথাই বলে জীবনে হাঁটতে শেখা ইম্পর্টেন্ট নাকি থামতে শেখা? জীবনে কথা বলা ইম্পর্টেন্ট নাকি থামতে শেখাটা ইম্পর্টেন্ট? বলা হয় কথা বলা শিখতে আমাদের সময় লাগে মাত্র 2 বছর, কিন্তু কোথায় থামতে হবে সেটা শিখতে আমাদের পুরো জীবন শেষ হয়ে যায়। আজকে আমাদের এরকম একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হলো পাংচুয়েশন। আমরা কোথায় থামবো, কোথায় থামবো না, কোথায় বাক্য আমাদের সেন্টেন্স শেষ করছি, এগুলো নিয়ে আমাদের আলোচনা। বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য দেখা যায় আমাদের এসএসসি, জেএসসি, এইচএসসি, ইভেন আমাদের অনার্স কিংবা ডিগ্রিতেও কিন্তু সেম এই টপিকটি আমাদের পেয়ে থাকি আমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সহজে আজকে চেষ্টা করব কিভাবে আমরা পাংচুয়েশন শিখব। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও, এই ভিডিওর সব শেষে আমরা চেষ্টা করব লাস্ট ইয়ারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলিউশন সলভ করতে। যদি আমরা চেষ্টা করি কয়েকটা প্রশ্ন ধারাবাহিকভাবে সলভ করি, ইনশাআল্লাহ উইল ফিল কনফিডেন্ট। আমরা আশা করতে পারি আমরা বিভিন্ন এক্সামে সহজে পাংচুয়েশনগুলো সমাধান করতে পারবো। সো পাংচুয়েশন কি? প্রথমত পাংচুয়েশনগুলো কি কি? পাংচুয়েশন যেখানে আমরা বলছি বিরাম চিহ্ন, কোথায় কোন চিহ্নে কীভাবে থামতে হবে সেটাকে আমরা বলছি পাংচুয়েশন মার্কস। এই পাংচুয়েশন মার্কসগুলোতে আমরা প্রথমে পাচ্ছি ফুল স্টপ। আমরা অনেক সময় বলে থাকি ফুল স্টপ, আসল বিষয়টা হচ্ছে ফুল স্টপ, পূর্ণ বিশ্রাম, সম্পূর্ণভাবে থেমে যাওয়াই হচ্ছে ফুল স্টপ। সো আমরা উচ্চারণটা যদি ঠিক করে বলি ফুল স্টপ, ফুল স্টপ, তাহলে আমরা সহজে বুঝে ফেলবো। সো ফুল স্টপ ইটস ইউজ টু এন্ড অফ এ সেন্টেন্স। অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, একটি বাক্যের শেষে ফুল স্টপ ইউজ করতে হয়, অর্থাৎ একটি বাক্য যখন শেষ হচ্ছে, যেমন মিনা ইজ এ স্টুডেন্ট, আমরা বাক্যটা এখানে শেষ করছি, তাহলে প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি ইউজ করছি আমরা? ফুল স্টপ। আবার ওপেন দ্য ডোর, দরজাটি খুলুন বা দরজাটি খোলো, ইম্পারেটিভ সেন্টেন্স, যে বাক্যে কী করছি আমরা? আদেশ, নিষেধ, উপদেশ দিচ্ছি, এরকম বাক্যের শেষে কি ইউজ করি আমরা? ফুল স্টপ ইউজ করে থাকি। আবার মে আল্লাহ হেল্প ইউ, সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন, আপনার সহায় হন। সুতরাং অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অথবা অপটেটিভ, এসব সেন্টেন্সের আগে, সেন্টেন্সের শেষে আমরা কি ইউজ করে থাকি? ফুল স্টপ। ওকে, এছাড়া ফুল স্টপ আরেকটি ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। যতগুলো অ্যাব্রিভিয়েশন ফরম্যাট আছে আমাদের, যেমন আমরা বলি MA, সুতরাং এরকম যখন অ্যাব্রিভিয়েশন ইউজ করছি MA, BA, এগুলোর মাঝখানে আমরা কি ইউজ করি? ফুল স্টপ। ওকে, সো ফুল স্টপ দুটো কাজে ইউজ করছি আমরা মূলত। একটি বাক্য যখন পূর্ণ শেষ হচ্ছে, আরেকটি জায়গায় যখন অ্যাব্রিভিয়েশন ফর্মগুলো আমরা ইউজ করছি, এই দুটো জায়গায় আমরা ইউজ করে থাকি ফুল স্টপ। নেক্সট শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় নম্বর আইটেমটি হচ্ছে আমাদের কমা। কমা, আমরা একটি জিনিস বারবার লক্ষ্য করে দেখি, অনেক শিক্ষার্থী খুব চালাকি করে কিছু কিছু ক্ষেত্রে ফুল স্টপ এবং কমা কনফিউজিং অবস্থায় দিয়ে দেয়। তাদের বিশ্বাস বা তাদের হয়তো এই মানসিকতায় দেয় যে আসলে এটা ফুল স্টপ দিলাম বা কমা দিলাম, স্যার কি বলবেন ভাবো। তো যখন স্যার কনফিউজড হবেন, যখন তিনি বুঝবেন না, তখন তিনি কি করবেন? তিনি কেটে দেবেন। ঠিক আছে, সো কনফিউজড করে কিন্তু আসলে খুব একটা ফলাফল ভালো হয় না। সুতরাং কমা দেওয়ার ক্ষেত্রে আমাদের খুবই খেয়াল করতে হবে কমাটা ঠিক কীরকম, তাই না? সো কমা, আবার ফুল স্টপটা হচ্ছে একটু জাস্ট ডট। সো যেন আমার ফুল স্টপ বা কমাগুলো এরকম না হয় যে কনফিউজড স্যারও যেন না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সো আমরা কোথায় কমা ইউজ করব? কোথায় কমা ইউজ করব? যখন দুটি সিমিলার টাইপের পার্টস অফ স্পিচ আমরা যুক্ত করব, তখন কমা। 1 নাম্বার সিমিলার টাইপ, যখন আমরা দেখছি দুটো নাম আছে, দুটি নাম, হাসান, কামাল, জাহিদ, এরকম কিছু নাউন আমি অ্যাড করছি, তখন এই নাউনগুলোকে পার্টিশন করার জন্য, আলাদা আলাদা করার জন্য আমরা কি ইউজ করব? কমা ইউজ করব।
নাম্বার 2, অ্যাপোস্ট্রফি খুব বেশি ইউজ করা হয়ে থাকে। অ্যাপোস্ট্রফি যেখানে আমরা অ্যাপোজিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ ফ্রেজের ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি? কমা। এখন অ্যাপোজিটিভ ফ্রেজটা কি? মূলত কোনো ব্যক্তি কিংবা কোনো বস্তু কিংবা কোনো স্থানকে যখন ইলাবোরেট করি আমরা, ইলাবোরেশন অর্থাৎ বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য কোনো ব্যক্তি বা কোনো স্থানের ব্যাখ্যা যখন আমরা দিয়ে থাকি উইথ এ ফ্রেজ, কোনো একটি ফ্রেজ অ্যাড করে, তখন সেটাকে আমরা বলি অ্যাপোজিটিভ ফ্রেজ। ফর এক্সাম্পল, ঢাকা ইজ আ মেগা সিটি। ওকে, ঢাকা ইজ এ মেগা সিটি। এখন একজন ফরেনার যিনি ঢাকা কি সেটা জানেন না, তার জন্য আমি যদি এইভাবে সংক্ষেপে বলি, কমা দিয়ে বলি, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ওকে, ঢাকা লেখার পরে আমি কি লিখলাম? দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ এ মেগা সিটি। তাহলে ঢাকা ইজ এ মেগা সিটি, কমা দিয়ে আমি দুটো কমার মাঝখানে কি লিখলাম? দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ওকে, সো এভাবে একটি স্থানকে আমরা কি করছি? একটি ইলাবোরেটলি একটি বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো ব্যক্তি হয়, মিনা ইজ এ রেগুলার স্টুডেন্ট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে হু ইজ মিনা? তাহলে আমি এখানে মিনার মাঝখানে দুটো কমা দিয়ে কি লিখতে পারি? এ স্টুডেন্ট কমা, মিনাকে তাহলে একজন স্টুডেন্ট আমরা কার্টুনে পেয়ে থাকি, কার্টুনে। সুতরাং জাস্ট কমা দিয়ে আমি বললাম এ স্টুডেন্ট এরে মিনা কার্টুন, মিনা কার্টুন, এই কথাটা লিখে দিলে বুঝতে পারছি এটা কাকে রেফার করছে? মিনাকে। তাহলে যেখানে কোনো ব্যক্তি বা কোনো স্থানকে বোঝাতে চাই আমরা, সেক্ষেত্রে কি ইউজ করতে পারি আমরা? অ্যাপোজিটিভ ফ্রেজ। আর অ্যাপোজিটিভ ফ্রেজ ইউজ করার সময় কি করতে পারি আমরা? দুটি কমার মাঝখানে সেটা ব্যাখ্যা দিতে পারি। 3 নাম্বার, আমরা কোথায় কমা ইউজ করব? 3 নম্বর যেটি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচে। ডিরেক্ট স্পিচ বিশেষ করে আমাদের অনার্সের এক্সামের ক্ষেত্রে কমার ইউজটা সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি কোথায়? ডিরেক্ট স্পিচে। সেটা কিভাবে? হাসান said to Shakib, are you going to school? সো শিক্ষার্থী বন্ধুরা, হাসান said to Shakib এরকম যখন থাকবে যে দুটি বক্তা, একজন বক্তা আর একজন শ্রোতা, মাঝখানে একটি ভার্ব। ওকে, একটি বক্তা, একটি ভার্ব এবং আরেকটি শ্রোতা। যখনই বক্তা শ্রোতা থাকবে তখন, এবং ভার্ব হিসেবে said থাকবে, asked থাকবে, told থাকবে, তখনই আমরা বুঝে ফেলবো তার অর্থ হচ্ছে এটি একটি ডিরেক্ট স্পিচ। আর ডিরেক্ট স্পিচ শুরু হচ্ছে কিভাবে? একটি কমার মধ্য দিয়ে, এবং পরের অংশটি কি শুরু হবে কি দিয়ে? ইনভার্টেড কমা দিয়ে। ওকে, ডিরেক্ট স্পিচ ইনভার্টেড কমাও আছে আমাদের, ইনভার্টেড কমা। সো ইনভার্টেড কমা আমরা কোথায় পাবো? ইনভার্টেড কমা আমরা পাবো ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে, ডিরেক্ট স্পিচ। সো ডিরেক্ট স্পিচ কখন আমরা বুঝবো? যখনই আমরা মূলত দেখবো যে একজন বক্তা আছে এবং একজন কি আছে? শ্রোতা আছে, অর্থাৎ একজন স্পিকার এবং আরেকজন লিসনার আছে, এবং মাঝখানে একটি ভার্ব আছে said, told অথবা asked। ওকে, সো এরকম সিচুয়েশনে আমাদের শ্রোতা যেটা লিসনার, এই লিসনারের শেষে আমরা কী দিব? কমা। কমা অর্থাৎ রিপোর্টেড স্পিচটি, এই যে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি পাবো এটা কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। সো রিপোর্টেড স্পিচটা কিসের মধ্যে থাকবে? সেটা থাকবে ইনভার্টেড কমার মধ্যে থাকবে, অর্থাৎ এই যে ডাবল, যেটা আমরা বলি কোটেশন মার্ক। ওকে, আর এর আগে যেটা রিপোর্টিং স্পিচ যেটা থাকবে সেটা শেষ হবে কি দিয়ে? একটি কমা দিয়ে। সো এই 3টি মূলত, আরও কয়েকটি জায়গায় হয় কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা আমরা 3টি। তাহলে 1 নম্বর বলছি আমরা সেম পার্টস অফ স্পিচ, নাউন, ভার্ব, নাউন অথবা অ্যাডজেক্টিভ, যে কোনো আলাদা আলাদা করার জন্য সেখানে কী দিব? আমরা কমা দিব। 2 নম্বর আমরা বলেছি অ্যাপোজিটিভ ফ্রেজ, এবং 3 নম্বর আমরা বলেছি ডিরেক্ট স্পিচ। এই মূলত 3টি ইম্পর্টেন্ট জায়গা আমরা কী করে থাকি? কমা ব্যবহার করে থাকি। আরেকটি ইম্পর্টেন্ট আমাদের মার্ক হচ্ছে কোয়েশ্চেন মার্ক। আমরা কোথায় কোয়েশ্চেন মার্ক ইউজ করব? কোয়েশ্চেন মার্ক। সো শিক্ষার্থী বন্ধুরা, কোয়েশ্চেন মার্ক ইউজ করে থাকি আমরা কি? প্রশ্নবোধক সেন্টেন্সে।
ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা সহজে বোঝার উপায় কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত শুরু হয় কি দিয়ে, বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব অথবা মোডাল দিয়ে। সো যদি কোনো সেন্টেন্স শুরু হয় কি দিয়ে, বি ভার্ব, হ্যাভ অথবা মোডাল দিয়ে। সো বি হ্যাভ মোডাল দিয়ে যদি একটি বাক্য শুরু হয় তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, যদি কোনো বাক্য ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, হোয়াট, হোয়েন, হাউ, হুইচ এগুলো দিয়ে শুরু হয় তাহলে সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো সুতরাং মূলত এইরকম যে বাক্য, অথবা যদি কোনো বাক্য কী দিয়ে শুরু হয়, ডু ভার্বগুলো দিয়ে, যেমন ডু, ডাজ, ডিড। ফর এক্সাম্পল বি ভার্ব দিয়ে শুরু করছি আমরা, আর ইউ ওকে, আর ইউ ফাইন, হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট, ক্যান ইউ সিং সং, হোয়ার আর ইউ গোয়িং, হোয়াট আর ইউ ডুইং। সো এগুলো ইন্টারোগেটিভ। ডু ইউ লাইক টি, ডু ইউ টেক টি। ওকে, সো ডু দিয়ে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে অথবা বি হ্যাভ মোডাল দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ। আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমরা যে সাইনটি ইউজ করবো সেটা হচ্ছে ইন্টারোগেশন মার্ক। এরপরে ইম্পর্টেন্ট একটি মার্ক হচ্ছে আমাদের এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন হচ্ছে কীরকম, একটি লম্বা টান দিয়ে শেষে কী হবে, একটি ফুল স্টপের মতো। ইট ইজ ইউজড অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স টু এক্সপ্রেস সারপ্রাইজ, মূলত অর শকিং। বলা হচ্ছে এক্সক্লেমেশন মার্কসটা ইউজ করছি আমরা কোথায়, অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স টু শো আওয়ার শকিং অথবা টু শো আওয়ার সারপ্রাইজ, টু শো সারপ্রাইজ। সো আমরা যখন বিস্ময় প্রকাশ করছি অথবা হতাশা প্রকাশ করছি সেসব বাক্যের শেষে মূলত যে সাইনটা ইউজ করছি আমরা সেটি হচ্ছে সাইন অফ এক্সক্লেমেশন। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক সময় কিন্তু এই সাইন অফ এক্সক্লেমেশন নিয়ে একটু কনফিউজড হয়ে পড়ি, কারণ ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিন্তু শুরু হয়, হোয়াট অথবা হাউ দিয়েই শুরু হয় বাক্যটি। কিন্তু বাক্যটি খেয়াল করতে হবে, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, হোয়াট দ্য ভার্ব ইজ, ভার্বটা কোথায়, বাক্যের শেষে। যদি কোনো বাক্যের শেষে ভার্ব থাকে, বাক্যের শেষে ভার্ব থাকে তাহলে সেই বাক্যটি অবশ্যই বিস্ময়সূচক। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সুতরাং এটা যদি প্রশ্নবোধক হতো তাহলে কি হতো, হোয়াট ইজ, ওয়ার্ডের পরে কি ইউজ করতে হতো, আমাদের ভার্বটি, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে মূলত ইউজ করা হতো ভার্ব, তাহলে সেটা হতো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এই বাক্যটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কী করে বুঝলাম আমরা, ভার্বটা কোথায় আছে, বাক্যের শেষে। সো হোয়াট অথবা হাউ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং বাক্যের শেষে যদি ভার্ব থাকে, ভার্বগুলো বাক্যের শেষে থাকে, তাহলে আমরা বুঝে নেব সেটা হচ্ছে কোন ধরনের বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে সেই শেষে আমরা কী করব, সাইন অফ এক্সক্লেমেশন ইউজ করব। অথবা যদি কোনো বাক্যে ইউজ করা থাকে হুররে, হুররা যেটা আমরা বলি, অথবা ওফ, আমাদের ডিপ শক অথবা আমাদের ডিপ ফিলিংস অথবা আমাদের যদি আনন্দ, জয় প্রকাশ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা সাইন অফ এক্সক্লেমেশন ইউজ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি খুবই ইম্পর্ট্যান্ট পাংচুয়েশন মার্ক ইউজ করে থাকি, সেটি হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি আমরা যখনই সিভি লিখেছি নবম দশমে তখন আমরা সবাই এইটা লিখেছি সবসময়, ফাদার্স নেম লিখেছি তো, ফাদার্স নেম। সো এই যে আমরা ফাদারের পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়েছি, তারপরে এস ব্যবহার করছি, হোয়াট ডাজ ইট মিন, এর অর্থ কি, বাবার নাম, বাবার নাম। সো এটা দিয়ে কী বোঝায়, পজিটিভ, মালিকানা বোঝায়, তাই না? সুতরাং আমরা যখনই পজিটিভ কোনো কিছুকে রেফার করতে চাই কোনো ব্যক্তির সাথে তখন আমরা কি ইউজ করে থাকি, অ্যাপোস্ট্রফি। আমরা আরও কিছু বাক্য দেখতে পারি, যেমন আমরা ট্যাগ কোশ্চেনের সময় আমরা ইউজ করে থাকি, যেমন কন্ট্রাকশনে, যেমন ডু নট, আমরা কি করি, ডোন্ট। একটি ওয়ার্ড যখন মিসিং হচ্ছে তখন আমরা কি ইউজ করছি, অ্যাপোস্ট্রফি। ওকে, সুতরাং এই অ্যাপোস্ট্রফি আমরা ইউজ করছি যখন একটি ওয়ার্ড মিসিং অথবা যখন মানে লেটার মিসিং। এখানে কি ছিল, ডু নট, আমরা ক্যান নট, যদি আমরা আলাদা করে লেখার চেষ্টা করি কিন্তু শব্দ কিন্তু একটি, তখন আমরা যখন স্পোকেন ইংলিশে বলবো তখন কি বলবো, কান্ট। ক্যানট না বলে বলছি আমরা কান্ট। ইট ইজ, কি বলছি আমরা, ইটস। এগুলো হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রফি। সো দিস আর দ্য পাংচুয়েশন মার্কস
এইবার আমরা দেখব লাস্ট ইয়ারের একটি প্রশ্ন নিয়ে সেই প্রশ্নটি সহজে কীভাবে সলিউশন করতে পারি আমরা যদি এই প্রশ্নগুলো রেগুলার প্র্যাকটিস করি ইনশাআল্লাহ উইল ফিল বেটার ইন আওয়ার এক্সামিনেশন হল। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্র্যাকটিস সেশনে 2019 চট্টগ্রাম বোর্ডের একটি প্রশ্ন রেখেছি। প্রশ্নটি ছিল, বলা হচ্ছে দেয়ার আর 10 এরর্স ইন ইউজ অফ পাংচুয়েশন মার্কস। বলছে 10টি ভুল আছে পাংচুয়েশন মার্কসে, এই প্রশ্নটি আমাদেরকে ঠিকঠাক করতে হবে। প্রশ্নটি শুরু হয়েছে স্টুডেন্ট অ্যান্ড টিচার এক্সকিউজ মি স্যার। সো আমরা খেয়াল করবো এক্সকিউজ মি, এক্ষেত্রে মি এর পরে কি বসাতে হবে আমাদের? কমা। যখনই কোনো সম্বোধন থাকবে সেটি আলাদা থাকবে, যেমন স্যার বলছেন, সুতরাং এই স্যারের আগে কি হবে? কমা। এবং সবশেষে আছে মে আই কাম ইন। সো এখানে ইন্টারোগেশন মার্ক আছে, এটি ঠিক আছে। ওকে, দেন ইয়েস কাম ইন। সো যখনই থাকবে ইয়েস অথবা নো, ইয়েস অথবা নো, কি করতে হবে? এখানে কমা ইউজ করতে হবে। ওকে, ইয়েস কাম ইন, ফুল স্টপ। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আবারও থার্ড লাইনে আছে থ্যাংক। সো থ্যাংক ইউ কমা, তারপরে আমরা কি দেব? স্যার। ওকে, সম্বোধন করার সময় আমরা কি করছি? আলাদা করছি। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, ফোর্থ লাইনে টিচার। সো এখানে প্রশ্নটি হচ্ছে হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু। আমরা বলেছি একটি বাক্য শুরু হচ্ছে হোয়াট, হোয়েন, হাউ, ইজ দিয়ে, তাহলে বাক্যটা হবে ইন্টারোগেটিভ। সুতরাং এখানে বাক্যের শেষে কী হবে? ইন্টারোগেশন মার্ক। হোয়াট ক্যান আই ডু ফর ইউ। স্টুডেন্ট তখন কি বলছে? উড ইউ কাইন্ডলি মেক মি ক্লিয়ার, উড ইউ কাইন্ডলি মেক মি। সো বাক্য শুরু হয়েছে কি দিয়ে? উড দিয়ে। সো হোয়াট ডাজ ইট মিন? উডটি কি? উডটি হচ্ছে মোডাল। ওকে, উড হচ্ছে একটি মোডাল অক্সিলারি ভার্ব। উড দিয়ে আমরা কি করতে পারি? একটি ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে পারি। যেমন আমরা বলতে পারি বন্ধুর ক্ষেত্রে ক্যান আই কাম ইন, স্যারের ক্ষেত্রে বলবো মে আই কাম ইন। ওকে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে উড ইউ কাইন্ডলি মেক মি ক্লিয়ার। সো উড দিয়ে বাক্যটি শুরু হয়েছে, সুতরাং এই বাক্যের শেষে কি হবে? একটি ইন্টারোগেশন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তারপর টিচার বলছে ডিড ইউ অ্যাটেন্ড মাই ক্লাস ইয়েস্টারডে। এখানে আছে ডিডেন্ট, এখানে স্পষ্ট বলা হচ্ছে, এখানে আছে কি? একটি অ্যাপোস্ট্রফি, কন্ট্রাকশন ফর্ম হয়েছে এখানে। সুতরাং আমরা কি বসাবো এখানে? ডিডের পরে, তাহলে এখানে হচ্ছে ডিডেন্ট, অ্যাপোস্ট্রফি বসাতে হবে। ডিডেন্ট ইউ অ্যাটেন্ড মাই ক্লাসেস ইয়েস্টারডে, বাক্য শুরু হয়েছে ডু দিয়ে, সুতরাং এই বাক্যের শেষে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। এরপরে নো স্যার, নো, এখানে কমা দিব আমরা, যখনই সম্বোধন করব তখন স্যারের আগে কমা বসবে। আই ডোন্ট কাম, আই ডিডেন্ট কাম ইয়েস্টারডে, ফুল স্টপ। ঠিক আছে। হোয়াই, বাক্য এখানে শুরু হয়েছে হোয়াই, সুতরাং এখানে হোয়াইয়ের পরে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। এটি ইনকমপ্লিট একটি সেন্টেন্স। হোয়াই ডিডেন্ট ইউ কাম ইয়েস্টারডে, আসলে বাক্যটা ইউ মাস্ট নট মিস এনি ক্লাস, ফুল স্টপ। সবশেষ বাক্যটি হচ্ছে আই উইল নেভার মিস এনি ক্লাস স্যার। সো এখানে আবার আছে আই এল, আসলে এখানে হচ্ছে আই উইল, এখানে একটি অ্যাপোস্ট্রফি হবে। আই উইল নেভার মিস এনি ক্লাস, কমা, শেষে হচ্ছে স্যার। সো দিস আর দ্য সলিউশনস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 2 থেকে 3টি বোর্ডের প্রশ্ন সলভ করি, অথবা জাস্ট 2019-এর সব কটা বোর্ড যদি আমরা সলভ করতে পারি ফর এইচএসসি প্রিপারেশন, যারা 2021 অথবা 22 সালের জন্য নিচ্ছে, তাদের জন্য ইটস নট ডিফিকাল্ট ওয়ান। এবং যারা অনার্সের জন্য আছে তাদের জন্য সেম পরামর্শ হচ্ছে যে লাস্ট ইয়ারগুলোর কিছু প্রশ্ন যদি আমরা প্র্যাকটিস করে নিই, ইনশাআল্লাহ উইল ফিল বেটার ইন আওয়ার এক্সামিনেশন হল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।